পরিবারের যে ছেলেটি রুটি রুজি জোগাতো আজ বুলেট বিদ্ধ তার মেরুদণ্ড, তাও সে হাসি মুখে মেরুদণ্ড সোজা করে রেখেছে। অবাক চোখে দেখে চলেছি অদ্ভুত সেই দেশ, যাকে বাঁচাতে উন্মুখ হয়ে আছে একদল তরুণ। সোনার বাংলাদেশ দিতে জীবন উৎসর্গ করেছে যারা, তাদের প্রতি লাখো তরুণের বিনম্র শ্রদ্ধা। কবি অনন্যা রহমানের কবিতা উৎসর্গ থেকে শুনছিলেন দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের দুজন সাহসী মানুষ, আন্দোলনের পুরোটা সময় যারা রাজপথে সরব ছিলেন। আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সংগঠক, অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান বিন হাদি, এবং আরও আছেন মডেল, অভিনেতা, অ্যাক্টিভিস্ট আসাদুজ্জামান আসাদ। চলুন কথা বলি তাদের সঙ্গে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? জি ভালো। আমি হাদি শরীফ ওসমান বিন হাদিকে দিয়ে আসতে চাই যে সামনেই 5 আগস্ট, এবং আমরা জানি যে বিগত ফ্যাসিস্ট রেজিমের যে পতন সেই দিন হয়েছে। আমরা সেই দিনটাকে সামনে রেখে যে বলতে চাই যে এই একটা বছর গেল এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি, শিষ্টাচারের কথা যদি আমরা বলি, সংযম, ভাষার ব্যবহার, সংস্কার, কতটা এগুলো বলে আপনি মনে করেন? আচ্ছা, এক্স্যাক্টলি বললে হচ্ছে এক বছরে আমাদের ধরেন পলিটিক্যাল কালচার যে আমরা কতটুকু উন্নত হলাম, জি, তো এইটা আসলে এখন মার্কিং করবার মতো সময় আমাদের আসে নাই। কারণ হলো এখন পর্যন্ত আমরা পরীক্ষাটাই দিতে বসি নাই। 17 বছর ধরে যে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানের একদম শিকড় উপড়ে ফেলা হয়েছে, মানুষের ন্যূনতম মূল্যবোধ এত গোড়ার থেকে নষ্ট করা হয়েছে যে আয়নাঘরে গুম করে একজন রোজাদার মানুষকে ধর্ষণ করা উৎসবে পরিণত হয়েছে। আমরা সেই সমাজে বসে এক বছর এখন আমাদের এমন একটা অবস্থা, আমাদের উচিত ছিল বিপ্লব যদি করতে পারতাম পুরোটা ভেঙে ফেলা, কারণ ভাঙাটাই হচ্ছে গড়ার প্রথম শর্ত। তা আমরা যেটা হয়েছে, আমরা পুরো ফ্যাসিবাদের কাঠামোকে ভাঙতে পারি নাই, আবার গণ অভ্যুত্থানের ফসলটাকেও ঘরে তুলতে পারি নাই। ঠিক এর মাঝামাঝি একটা জায়গা থাকার ফলে এখন প্রশ্ন উঠছে যে আসলে আমরা কতটুকু ইমপ্রুভ করেছি। এক কথায় যদি বলি, ইমপ্রুভমেন্ট একটা হয়েছে। এই গত এক বছরে বাংলাদেশের মানুষ ন্যূনতম, সে যে রাষ্ট্রের মালিক, সে যে দাস না, প্রজা না, সে যে মালিক, এই মালিক হয়ে ওঠার একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা, তার আকাঙ্ক্ষা, এটার একটা স্পিরিট মানুষের মধ্যে যাচ্ছে। তার প্রমাণ হলো মানুষ সরকারকে প্রশ্ন করা শিখেছে। রাজনৈতিক দলকে, বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল বলেন, ইভেন এই প্রশ্নও কেউ করছে যে তারেক রহমান সাহেবের আয়ের উৎস কি। আমি তো মনে করি এটা তারা উত্তর দিবেন, কিন্তু এই প্রশ্ন যে করা যায় জনপরিসরে, এইটাই হলো সব থেকে বড় ইমপ্রুভমেন্টের। মানে ভবিষ্যতের বাংলাদেশে যারা এই রাজনীতি করবেন, কেউ কোনো প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারবেন না। প্রশ্ন করলেই তাকে গুম করে ফেলা যাবে, খুন করা যাবে। এই সময়টা সম্ভবত খুব তাড়াতাড়ি ফেরানো যাবে না। তো আমাদের যদি অর্জন বলেন, এই জুলাইয়ে গত এক বছরে বাংলাদেশের কেউ গুম হয় নাই, কেউ আয়না ঘরে যায় নাই। এইটা হলো সব থেকে বড় অর্জন। দ্বিতীয় অর্জন হলো আমরা যে একটা রাষ্ট্র কাঠামো গঠন, নতুন রাষ্ট্র গঠন করতে চাই, যেটা আমার যে সব থেকে জানের শত্রু, তার সাথে আমি ইনসাফ চাই। এই ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য যে নতুন বাংলাদেশের স্বপ্ন, তার ঘোষণাপত্র এবং জুলাই চার্টার বা জুলাই সনদ, সেটা নিয়ে আমরা অপেক্ষা করে আছি। সেটা যদি ঘোষণা হয়ে যায়, তাহলে আমি মনে করবো এই এক বছরের শ্রেষ্ঠ অর্জন শুধু এটা অফিসিয়ালি জার্নিটা শুরু করা। এরপর দীর্ঘ সময় লাগবে, কিন্তু সেটা আমাদের পলিটিক্যাল গ্রুমিং এর মধ্যে দিয়ে। আমি মাঝখানে ইন্টারফেয়ার করতে চাই আপনার সাথে, অবশ্যই আপনি আমার সাথে একমত হবেন যে এই যে আপনি বলছেন ঘুম হয়নি, কিন্তু এরকম অগণিত বিচ্ছিন্ন হত্যাকাণ্ড, ছিনতাই, চুরি, ডাকাতি এবং মানে ধর্ষণের মতো অনেক ঘটনা ঘটেছে, এটাকেও তো অস্বীকার করার কোনো উপায় নেই। অফকোর্স হয়েছে। দেখেন, আমরা 18 কোটি দেশ মানুষের একটা দেশ, দুটো ব্যাপার খুলতে হবে। একটা হলো রাষ্ট্র নিজে গুম করেছে, রাষ্ট্র নিজে খুন করেছে, একটা ব্যাপার। আর একটা হলো সমাজে যেই নৈরাজ্য সবসময় চলছে, এইটা তো কখনো কম চলছে, কখনো বেশি চলছে। এই সরকার অনেকগুলো কন্ট্রোল করতে পারে নাই, বিকজ তার ওই পলিটিক্যাল ক্যাপাসিটি নাই। যেই পুলিশ কন্ট্রোল করবে, তারা নিজেরাই শত শত খুনের আসামি যারা মানুষকে, ইতিমধ্যে আপনাদেরকে বলি, ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে, আমাদের হাতে এসেছে, কমপক্ষে 1 শতাধিক পুলিশের একদম অন স্ক্রিন রিপোর্ট আমরা হাতে পেয়েছি, যারা কোনো ধরনের উস্কানি ছাড়া, আপনি জানেন গুলি করলেও আন্দোলনে প্রথমে তাকে ফাঁকা গুলি করতে হয়, তারপরে পায়ে, হাঁটুর নিচে, সর্বশেষ সে আক্রান্ত হলে তখন অন্তত 100-র বেশি স্ক্রিনে আমরা পেয়েছি যারা কোনো ধরনের উস্কানি ছাড়া একদম মাথায় তাক করে গুলি করেছে, মানুষের সাথে সাথে খুন করেছে। সুতরাং পুলিশ নিজেই যখন খুনি ছিল, সেই পুলিশ তো ওই মোরাল, তার ইটা নাই, শক্তিটা নাই মানুষকে কন্ট্রোল করবার। এখানে আর্মি থেকে, ডিজিএফ থেকে, ডিজিএফআই, বিজিবি, প্রত্যেক
প্রত্যেকের হাতে রক্ত ছিল, সুতরাং সে চাইলেও ওগুলোকে কন্ট্রোল করতে পারছে না, কারণ জনগণ প্রশ্ন করছে তুমি আমাকে বলছো তুমি নিজেই তো খুনি। এখন আমাদেরকে পুলিশকে কনফিডেন্স ফিরিয়ে দিতে সময় লেগেছে, হ্যাঁ অনেকটা এসেছে, কিন্তু ইমপ্রুভমেন্ট এটাই যে রাষ্ট্র নিজে গুম করে না। ইভেন দেখেন এই সরকার, আমি আপনাদের তার মানে আমরা এই যে গণ অভ্যুত্থান জনমানুষের যে আকাঙ্ক্ষার যে জায়গাটা আপনি বলছেন সেটার সুফল ঘরে তুলতে আরো সময় লাগবে। অবশ্যই দেখেন আমেরিকার অনেক সমালোচনা আছে, কিন্তু এরপরও বর্তমান যে জাতিরাষ্ট্র কাঠামো আধুনিক ব্যবস্থায়, এখানে তো নাগরিক অধিকার যদি কেউ বলে তাহলে আমেরিকার সিটিজেনরা তো অনেক বেশি করে না, মানে কেউ তো ওখানে চাইলে হয়তো মুখেও কথা বলতে পারে, কিন্তু কেউ কেউ একটা টোকা দিতে পারে না। সেই এই যে আজকের আমেরিকা বা ইউরোপ, তার কি একদিনে আমেরিকা বা ইউরোপ হয়েছে? আমেরিকায় দীর্ঘ বছরের গৃহযুদ্ধ হয়েছে, খুনোখুনি হয়েছে, নিজেরা রক্তারক্তি করে এখনো কিছুদিন পর পরই তো হচ্ছে, ইউরোপে হচ্ছে, মানে হয়েছে, তারপরে আমেরিকা হয়েছে। সেই হিসেবে আমার দেশের বয়স 54 বছর, এর মধ্যে জুলাই আমাদেরকে যেটা শিখিয়েছে, এই যে আমাদের জাতিরাষ্ট্র এটাকে রাজনৈতিক জনগোষ্ঠী বানানোর যে আকাঙ্ক্ষা, এইটা এখান থেকে শুরু হলো, এটা চলতে থাকবে ইনশাআল্লাহ, আমরা নিয়ে যেতে পারবো। আমরা আশা করি যে এই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এটার মানে নিশ্চয়ই কোনো পরিবর্তন আসবে এবং আসতে হবেই ইনশাআল্লাহ। এবং আমি আপনার কাছে, আপনি জুলাই সনদের কথা বলছেন, আমি এই প্রসঙ্গটা তারপর পরে আসবো। আমরা একটু মডেল অভিনেতা অ্যাক্টিভিস্ট আসাদুজ্জামান আসাদের কাছে আসতে চাই। এই যে গত বছর আন্দোলনের এই সময়টাতে, সম্ভবত আজকেই, আমি যদি ভুল না করে থাকি, আজকেই আপনি ফার্মগেটে আপনারা কিছু মানুষ জড়ো হয়েছিল এবং আপনার একটি স্পিচ খুব ভাইরাল হয়েছিল সেই সময়। এটা কোথায় ছিল এবং কিভাবে যুক্ত হলেন আপনি আন্দোলনে? ধন্যবাদ বাবেল ভাই। যুক্ত হয়েছি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছে যে এটা 1 তারিখে, মানে 1 আগস্ট 2024 1 আগস্ট, কিন্তু আমি ফিল্ডে আরো আগে নেমেছি। সেটা জুলাই 16-17 তারিখ থেকে আমার মুভমেন্ট শুরু হয়েছে। আমি প্রথম দিকে আমার কোয়ার্টিসদের নক করি, তাদেরকে বলি দেখো আমরা তো এভাবে বসে বসে নিউজ কভার করাটা আমাদের দায়িত্ব না, আমাদের তো সোশ্যাল কমিটমেন্ট আছে, আমরা যেই প্রফেশনে হোক না কেন। আমরা প্রত্যেককে নক করলাম এবং কেউ আমাকে পজিটিভ অ্যান্সার করে নাই। আসলে আপনি ভুল করছেন, উইদিন 7-10 ডেজের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আপনি ফেসে যাবেন, আপনি ঠান্ডা থাকেন, চুপ থাকেন, বসে থাকেন। আমরা আমরা কিছু করবো না, আমরা শাহবাগে যাবো না, আমরা রাজপথে যাবো না, অ্যাটলিস্ট একটা প্ল্যাকার্ড নিয়ে আমরা নিকেতন পাড়ায় দাঁড়াই, বলে এগুলো থেকে যাবে, ফুটেজ থেকে যাবে, কোনো দরকার নাই। আমার কি ইচ্ছা করে না, আমার কি ভাল লাগতেছে, যে যার মতো করে লজিক দেখালো। কিন্তু আমার কাছে মনে হলো যে এইভাবে বসে বসে টিভি দেখবো আর নিউজ কভারেজ করবো, স্ক্রল করবো আর কফি খাবো আর ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলবো, আমার কাছে মনে হলো আমি নিজেই নেমে যাই। আমি জাহাঙ্গীরনগর যাই ভ্যানে করে, রিক্সায় করে, অনেক কষ্ট করে যাই। সেদিন ইলেকট্রিসিটি কেটে দেয় জাহাঙ্গীরনগরে। যাই হোক, আমি যখন ঢাকা ফিরছিলাম তখনই অলমোস্ট কারফিউ শুরু হয়ে যায়। আমি যখন শ্যামলি ক্রস করছিলাম, আমি আমার এই জীবত এই বয়সে আমি কখনো এত ফোর্স দেখি নাই, এত র্যাব, এত আর্মি, বিজিবি। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে কি, গণভবনটা যখন আমি পার হই, রিক্সা ওই রাস্তা চলে না, ভেঙে ভেঙে কিছু দূর হেঁটে গেলাম, আমি দেখি যে কয়েক হাজার বাইক, হাতে লাঠি, হেলমেট, এইরকম ভাবে লাইন ধরে বসে আছে 32 নাম্বার পর্যন্ত। 32 নাম্বার পার হওয়ার পর আমি যেহেতু পরিবাগে থাকি, আমি ভূতের কোলে ভাবে রিক্সাকে বাসা আসে। ইন দ্যাট টাইম আমার ফ্রেন্ড বললো যে তুমি এটা কেন করতেছো, তুমি আর কালকে থেকে যাবে না মুভমেন্ট। আমার বাচ্চার কসম, তুমি যদি সত্যিকারের আমাকে ফ্রেন্ড মনে, আমার সে গভর্নমেন্ট জব করে, তুমি যাবে না। কিন্তু আমি রিকোয়েস্ট রাখতে পারি নাই, বিকজ আমার কাছে মনে হলো এভাবে চলতে পারে না। বাচ্চাদের দাবি দেওয়া ছিল, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, আপনারা বুঝতে পারেন। একটা বাচ্চা ফোন নিয়ে যাচ্ছে, ব্যাকপ্যাক নিয়ে স্কুলে যাচ্ছে, তার রাইটস কি? সে তার কোটা আন্দোলন নিয়ে কথা বলছে, তাকে আপনি মারতে পারেন না। আমাকে সবচেয়ে বেশি ট্রিগার করেছে হচ্ছে যখন আরাফাত বলল, তৎকালীন মিনিস্টার, যে ওরা দে ওয়ার ড্রাগড। এইটা তো আমি হজম করতেই পারি না। আপনি মেরে ফেলছেন, আপনার এটা নিয়ে ইস্যু থাকতে পারে, এর মধ্যে থার্ড পার্টি ঢুকেছে, তখন আমরা সবাই জানি কাদা ছোড়াছড়ি হচ্ছে, কিন্তু আপনি এটা বলতেই পারেন না যে দে ওয়ার ড্রাগ। কোন রাষ্ট্রের আইনে আছে আপনি একজন ড্রাগ এডিক্টকে মারতে পারেন? এটার দায়িত্ব আমার ফ্যামিলির। আমি ড্রাগস নিয়েছি, এটার দায়িত্ব আমার প্যারেন্টসের। আমি যদি ড্রাগস নিয়ে কোনো ক্ষতি না করি, আপনি আমাকে মারতে পারেন না। পৃথিবীর কোনো ল অ্যান্ড অর্ডার এটা নাই। এবং রাষ্ট্রীয় অবকাঠামোর এমন একটা বিজনেস মিটিং এ বসে একটা মিনিস্টার প্রদর্শনে এসে দেখাচ্ছে এগুলা এমন ভাবে, আমি তো এভাবে চুপ করে বসে থাকতে পারি না। এবং আমারও বাচ্চা কাচ্চা আছে, আমি তার জন্য কি রেখে যাব? আমি গেলাম, আমাদের দৃশ্য মাধ্যম সমাজ দাঁড়ালো, গ্রুপে দাঁড়ালো, তো আমি দেখলাম সবাই সবার মতো করে বাইট দিচ্ছে। আমার কাছে মনে হয় দেয়ার অল আ সেলিব্রিটি, যাদেরকে বাংলাদেশের কোটি কোটি মানুষজন চিনেন, যাদের কন্টেন্ট দেখে রাতে বাচ্চারা ঘুমোতে যায়, যাদের একটা ফ্যান ফলোয়ার একটা অটোগ্রাফের জন্য, একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, তারা এসে বলতেছে লিমিটেড কথা, এগুলো আর ভালো লাগতেছে না, এগুলো সহ্য। এই লিমিটেড কথা বলার জন্য তো আমি ওখানে যাইনি। আমাকে তো টু দ্য পয়েন্টে কথা বলতে হবে। আমি সেলিব্রিটি, আমি ডক্টর, আমি ছাত্র, আমি রাজনীতিবিদ, সবকিছু বাদ দেন না, সবার আগে হচ্ছে কি মানুষের নিরাপত্তা। আমার বাচ্চা কাছে যারা এই দেশ রুল করবে 10 বছর পর, 5 বছর পর,
তারা তারা তাদের রক্তের রাজপথ রাঙাচ্ছে আর আমি মিষ্টি মিষ্টি কথার বাইট দিচ্ছি। এখানে আমি একটু বলতে চাই যে এই যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমি অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম যে কেন যেন জুলাই আগস্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, মানে সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং আরেকটা জায়গা হচ্ছে যে এই যে জন আকাঙ্ক্ষা থেকে যে গণঅভ্যুত্থানের আপনার সৃষ্টি, তার ক্রেডিট নিতে চাচ্ছে আজকে অনেকেই এবং বিচ্ছিন্নভাবে, এবং এই যে ঐক্যমত্যের কথা বলা হচ্ছে এবং আমরা সেই অর্থে আসলে ঐক্য দেখতে পাচ্ছি না, এক ধরনের বিবাদ দেখতে পাচ্ছি। তো আমি একটু জানতেই চাইবো, এই যে বিগত আপনি জুলাই সনদের কথা বলছিলেন, যে জুলাই সনদ নিয়ে যে দাবি দেওয়া হচ্ছে বিগত 2 দিন ধরে শাহবাগ রাস্তা ব্লক করে, এটাই কি জন আকাঙ্ক্ষা ছিল? এই যে জনদুর্ভোগ হচ্ছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আমি দুজনের কাছে রাখলাম প্রশ্নটা। আচ্ছা, আমি তাহলে বলি, আমি ফাঁকে একটু বলি যে আমি আপনাকে ভাই স্পেশাল একটা থ্যাঙ্কস জানাই যে আপনি আমারে আসাদ ভাইয়ের পাশে বসালেন। আচ্ছা, আসাদ ভাইয়ের ওই বক্তব্যটা আমি যে কতবার দেখেছি ওই আন্দোলনের সময় আমাকে কিভাবে স্পার্ক করেছে, আমি এত আগে চিনতাম না। এত সাহস নিয়ে, এবং তাকে যে সে বলছিল, তার পাশের বন্ধুরা থামাচ্ছিল, আর বলো না, আর বলো না, সে বলছে না, আর বলো না মানে কি, আমাকে বলতে হবে। এবং এই যে আমাদের মিডিয়ার মধ্যে অল্প কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কাউকে তো এভাবে বলা যায় নাই, সবাই খুবই একটু বেছে বেছে বলছিলেন, কিন্তু এত সাহস নিয়ে আমি খুবই অনার্ড যে আপনি আসাদ ভাইয়ের মতো একজন এরকম মানুষের পাশে। এবং আমার জীবনে খুব ভালো লাগে একটা যে আসাদ ভাই আমাকে ভাই মনে করেন, এবং আমাদের সম্পর্কটাই গণ অভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে। তো এই জন্য আপনাকে শুকরিয়া। বিশেষ করে দেখেন, আপনার মাধ্যমে ভাই আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, সকলকে একটা বিনীত অনুরোধ করি। এখন দেখেন একটা প্রতিযোগিতা লিখেছে কিন্তু, যে এখানে বিএনপি শহীদ কতজন, জামাত বলছে জামাতের শহীদ কতজন, এনসিপি বলছে। আচ্ছা, যে কোনো একটা গণ অভ্যুত্থান মানে কি ভাই? যদি কোনো একক দলের হয় সেটা তো দলের অভ্যুত্থান। আর গণ অভ্যুত্থান মানে হলো এটা কাউকে শুরু করতে হয়, কিন্তু প্রত্যেকটা শ্রেণী, পেশা, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব ফেলে মানুষ যখন রাজপথে নামে, সেটা তো গণ অভ্যুত্থান হয়। তো আপনাদেরকে বরং একটা এই প্রশ্নটা আপনারা প্লিজ তাদেরকেও করেন, যে দেখেন আপনারা সবাই চেষ্টা করেছেন বলেই তো গণ অভ্যুত্থানটা হয়েছে। এখানে বিএনপি, জামাত ইসলামী, প্রত্যেকটা বাংলাদেশপন্থী দল কন্ট্রিবিউট করেছে, রাইট? এবং তাই তো গণ অভ্যুত্থান হতে পারলো। কিন্তু আমরা সেইটা এখন সেই ক্রেডিট না নিয়ে বরং এই প্রশ্নটা করতে পারি কিনা 1 বছর পরে, যে এই গণ অভ্যুত্থানের সবথেকে বড় জন আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। রাইট, আপনি যেটা বলছেন, বিগত আরেক অনুষ্ঠানে আপনি এসেছিলেন, আপনার মনে থাকবে, এবং আপনি বলছিলেন 47 থেকে 47 71, এক্স্যাক্টলি 47 71 24 এই পুরো জিনিসটাকে ধারণ করে। বরং আমরা এই প্রশ্নটা কেন করি না যে বিএনপি বলবে, জামাত বলবে, এনসিপি বলবে, এই প্রতিযোগিতা করবে যে গত 1 বছরে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা এই কাজগুলো করেছি। আমাদের এতজন নেতাকে আমরা তারা চাঁদাবাজি করেছে, বহিষ্কার করেছি। আমাদের দলে যারাই নিয়ম বহির্ভূতভাবে কোনো কিছু মাসেল পাওয়ার দেখাতে চায়, আমরা তাদের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নেই, তাদেরকে থানায় ধরিয়ে দিয়েছি। বরং এই প্রতিযোগিতাটা করেন। দেখেন এখন আপনারা যতই বলেন তাহলে তো 71-এর মতো হয়ে যাবে। সবাই মিলে যুদ্ধ করলো, এসে নাম করলো আওয়ামী লীগ, যে মুক্তিযুদ্ধ শুধু আমার, অথচ এটা একটা জনযুদ্ধ। সেই জনযুদ্ধে কত মানুষের জীবন গেল, তাদের কোনো খবর নাই, আওয়ামী লীগ ক্রেডিট নিয়ে নিল। তো প্লিজ রাজনৈতিক দলগুলোর কাছে হাতে পায়ে ধরি, আপনি এটা কেন দলের আন্দোলন বানাইয়েন না? তো আসাদুজ্জামান আসাদ, আমরা বলছিলাম যে এই যে আমাদের যে একটি গণঅভ্যুত্থানের 1 বছর যে পূর্ণ হলো, তার এবং আমাদের আশা এবং তার যে প্রতিফলন, আমি যদি সেই জায়গাটা বলি, আমি আপনাকে প্রশ্নটা রেখেছিলাম বিজ্ঞাপন বিরতির আগে, যে এই যে জুলাই সনদের কথা বলে যে এই যে জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে শাহবাগে, আমরা গত 2 দিন ধরে দেখছি, এবং সাধারণ মানুষের আমরা খুব বাজে রকম প্রতিক্রিয়া দেখছি, এটা কি আসলে আমাদের কাম্য ছিল? এটাই কি জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল মনে করেন? ধন্যবাদ। এটা তো একদমই কাম্য না। দেখেন, ওই যেটা হাদি ভাই বললো, আমার সম্মানিত প্রিয় ভাই হাদি ভাই, যে 71কে কুক্ষিগত করা, এই জুলাইকে কি তাই করা হচ্ছে? আপনি আমাকে বলেন, এই যে বনস্থিতে যেই মা কাঁঠালের বিচি ভাগ করে করে স্টুডেন্টদের খাইছে, তার কি কন্ট্রিবিউশন নাই? অবশ্যই আছে। রেমিটেন্স যোদ্ধাতে কন্ট্রিবিউশন নাই? এই যে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে মেয়ে যাদেরকে এখন কোথাও পাওয়া যায় না, তাদের কন্ট্রিবিউশন নাই? মাদ্রাসা স্টুডেন্ট কন্ট্রিবিউশন নাই? রিক্সা চালকের কন্ট্রিবিউশন নাই? একটা লাস্টে যে প্যারেন্টস নেমে গেছে, এটা তো গণ অভ্যুত্থান। এটা তো ওই যে হাদি ভাই বললো, এনসিপির না, এটা বিএনপির না, এটা জামাতের না, এটা সরবর ইলেকট্রনিক মিডিয়া নাই, সোশ্যাল মিডিয়া নাই, যারা এই সোশ্যাল মিডিয়া, যারা ফেসবুক যোদ্ধা, এটা কি কম ভূমিকা ছিল? ইন্টারনেট অফ হয়ে গেছে, ভিপিএন দিয়ে যুদ্ধ করে, তারা কি যোদ্ধা না? এখন আমি আপনারা যদি কামড়ি করি, তাহলে তো ফায়দা লুটবো, অবশ্যই ফাঁসিবাদ। আমাদের যেটা আমরা আসলে সবসময় একটা জিনিস করি, আমরা আসলে ফসলটা ঘরে উঠানোর আগে আমরা কামড়ি শুরু করি। এটা করা যাবে না। জুলাই আমার একার না, জুলাই একা হাদি ভাই না, জুলাই একা পাবেল ভাই না, জুলাই সমগ্র বাংলাদেশের মানুষ। আমি এখানে একটু উল্লেখ করতে চাই, আপনি পর্যন্ত প্রায় 700-র উপরে বিজ্ঞাপন করেছেন,
এবং আপনি ওয়েব ফিল্ম করেন এবং আপনি একজন কি বলবো যে খুব ব্যস্ত আর্টিস্ট, এবং আপনি কি রাজনীতিতে মানে সক্রিয় হবেন সামনে? কারণ আপনাকে বিভিন্ন সভা সেমিনার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা একটা প্রশ্ন। দেখেন, রাজনীতি করাটা তো মানে রাজনৈতিক প্র্যাকটিস থাকাটা খুবই, এখন অনেকে বলে যে শিল্পীদের রাজনীতি থাকা উচিত, আমি এটা ঘোর বিরোধী। ওকে, আপনি প্রফেশনালি শিল্পী, কিন্তু তার আগে তো দায়বদ্ধ আপনি আপনার দেশের কাছে। জি, আপনি যে প্রফেশন হোক না কেন, আপনি ডক্টর হন, মিডিয়া কর্মী হন, আপনি একজন ব্যাংকার হন, আপনার রাজনৈতিক সচেতনতা থাকা জরুরি। বিকজ আপনার মতামত আপনি প্রকাশ করবেন কোথায়? একটা প্ল্যাটফর্ম তো লাগবে। আমি জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিলাম, আছি, থাকবো, এটা একদিনে চলমান না। যেহেতু আমার মস্তিষ্কে ঢুকে গেছে যে আমার বলতে হবে এবং আমার বলাটার প্রয়োজনীয়তা আছে। সবাই যদি বিমুখ হয় রাজনীতি নিয়ে, তাহলে একটা সময় রাজনীতি শূন্য হয়ে যাবে। এবং যেটা হয়েছে বিগত গত বছর এবং গত 16-17 বছর ধরে, তারা কুক্ষিগত করেছে। এটা তো হতে, এখন স্টুডেন্টদের মধ্যে একটা সচেতনতা হয়েছে যে আমার রাজনীতি এখন, আগে কি হতো, একটা জনসভায় মানুষ আগ্রহ করতো না, পোস্ট নিয়ে পড়তে পারতো, একটা আর্টিকেল পড়তে চাইতো, এখন পড়তে চায়। এখন আমি বলছি না যে আমি এখন রাজনীতি করছি, আমি যদি রাজনীতি নিয়ে দুইটা কথা বলি, তার মানে আমি রাজনীতি জড়িয়ে যাওয়া না। আমি আমার সচেতনতা থেকে আমার যেটা মনে হচ্ছে এটা রং, আমি বলবো, রাইট আমি বলবো, এর মানে না আমি রাজনীতি চলে যাওয়া। কখনো যদি আমি নিজে কনভিন্স হই যে আমার রাজনীতি যাওয়ার সময় হয়েছে, রাজনীতিটা এমন না যে আমার মনে চাইলো আমি চলে গেলাম, এটা তো অনেক দীর্ঘ একটা প্রসেস। আমি জনগণকে দিব, আমি নিজেই যদি রাজনীতি না বুঝি আমি জনগণকে কি দিব? রাইট, এটা জনপ্রিয়, আমার জনপ্রিয়তা ক্যাশ করেছি, আমি টিভিতে বিজ্ঞাপন করি, 2-4টা লোক আমাকে চেনে, অমনি আমি রাজপথে নেমে গেলাম না, এটা তো রাজনীতি না। আমাকে জনগণের মোটরটা ধরতে হবে, জনগণের ইচ্ছা বুঝতে হবে, তারপরে যদি আমি দুইটা কথা বলে দেশের জন্য কিছু করতে হবে, তখন আমি রাজনীতি যাব। জি, এক্স্যাক্টলি। আমরা একটু ইয়ের কাছে, হাদিবের কাছে আসতে চাই যে এই যে পৃথিবীর ইতিহাসে মানে এমন আছে যে কি বলবো, যে সরকার প্রধান পালিয়ে গেছে, সকল মন্ত্রী এমপি, মানে 350 আপনার এমপি চলে গেছে। মানে আমি আপনাকে বলি, এই বাংলার যারা ভূমিপুত্র, মানে লক্ষণ সেনের পরে সরকার পতন হয়, মানুষ আইন ফেস করে, আদালত ফেস করে, 1-2 জন পালিয়ে যায়, একদম সরকারের প্রধান থেকে শুরু করে পিয়ন চাপরাশি পর্যন্ত প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নেয়। এটা আপনি গত 100 বছরের ইতিহাসে কোনো দেশে পাবেন না। এবং ভয়াবহ ব্যাপার হলো পুলিশের আইজিপি সে পালাচ্ছে, মানে প্রত্যেকটা মানুষ পালাচ্ছে কেন? এবং দেখেন, এই যে বর্তমান আইনি কাঠামোতে বিচার হচ্ছে, এই আইন কিন্তু এই সরকার এসে বানায় নেয়, সব আওয়ামী লীগ সরকার তার পক্ষে আইন নেওয়ার জন্য বানিয়েছিল। এই সরকারের একটা লোক সেই আদালতে মোকাবেলা করার সাহস করলো না, কারণ সে জানে কি পরিমাণ রক্ত তার দুহাত জুড়ে আছে। আপনি বলছিলেন এক জায়গায় যে এই যে সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতার প্রশ্নে আপনি বলছেন যে শাহবাগ একটা ডিজিটাল বিলবোর্ড করে সেখানে আপনার তাদের যে মানে সরকারি ফান্ড কোথায় কিভাবে ব্যয় হচ্ছে, তো এতদিনও কি আমাদের রাজনীতিবিদদের কেন জবাবদিহিতা বা স্বচ্ছতার জায়গায় আনা যায়নি? আচ্ছা, এটা আমি বলেছি এই জন্য যে আমি বলেছি যে আমি শাহবাগ ঢাকা 8 যেটা শাহবাগ থেকে স্বতন্ত্র নির্বাচন করতে চাই। তো অনেকে বলেছে যে আসলে নির্বাচনটা করার সিগনিফিকেন্স, তো তখন এই কাজটা বলেছি যে এই যে ট্র্যাডিশনাল পলিটিক্স, এদের পলিটিক্সকে কঠিন করে তুলবার জন্য আমরা পলিটিক্স করব, মানে নট নেসেসারিলি এমপি হওয়া আমাদের জন্য ফরজ। তখন আমি বলেছি যদি আমি, জনগণ যদি আমাকে মনে করে যে তারা আমাকে এমপি বানালো, তা আমার অনুকূলে তো একটা বরাদ্দ আসবে, এবং আমি এই প্র্যাকটিসটা করে দেখাতে চাই ইনশাআল্লাহ, যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়। সেটা হলো আমার অনুকূলে কত টাকা বরাদ্দ আসলো, কত টাকা কোন খাতে ব্যয় হলো, এটা শাহবাগে এলইডি স্ক্রিনে অলওয়েজ দেয়া থাকবে, এবং যে কোনো জনগণ ওয়েবসাইটে ঢুকে ওখান থেকে বুঝতে পারবে এত টাকা এসছে বরাদ্দ, এত টাকা এই খাতে বরাদ্দ হয়েছে। এবং এখনো দেশে কিন্তু এটা আছে এই আইনটা, মানে হলো ওই যে আপনার তথ্য অধিকার আইন, কিন্তু জনগণ নিজেও সচেতন না। আর আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি মনে করবো জিজ্ঞেস করবো কেন? এই যে প্রশ্ন করতে পারা এবং প্রশ্ন হজম করতে পারা, এটাই আমাদেরকে প্রতিষ্ঠা করতে পারতে হবে। রাইট। তো আসাদ ভাই, আপনি জানেন যে বিগত 1 বছর ধরে মানে যেই আমরা বলছিলাম যে জন আকাঙ্ক্ষার যে গণ আন্দোলন আমরা মানে দেখলাম, এবং একটা বিশাল পরিবর্তন, নতুন বাংলাদেশের যে আমরা কথা বলছি, স্বপ্ন দেখছি, আপনি একজন কি বলবো যে মিডিয়ার মানুষ বা সংস্কৃতি কর্মী হিসাবে আপনি এই জায়গাটা কি বিশ্লেষণ করবেন যে বিগত 1 বছরে আমাদের এই সংস্কৃতি অঙ্গনের, যদি মিডিয়ার, টেলিভিশন ইন্ডাস্ট্রি, বিজ্ঞাপন বলেন, আপনি ফিল্ম বলেন, আমাদের কোনো সংস্কার কি আসলে হয়েছে মানে এই অঙ্গনের, এবং এটা কেন হয়নি এবং এই দায়টা কার, সেটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা জায়গায় আমি বলবো আপনাকে যে কেন শিল্পীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবিগুলো আদায় করতে পারছে না, শিল্পীদের মধ্যে তো বিভাজন কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখেন, ফ্যাসিবাদ কিন্তু এটা কোনো একটা ক্যারেক্টারিস্টিক না, মানে এটা ক্যারেক্টার না, যেটা একটা সুপার হিরো, স্পাইডারম্যান, সুপারম্যান এমন কিছু না, এটা কিন্তু একটা সিস্টেম। আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা চলে গেছে, তার মানে কি ফ্যাসিবাদ বিদায় হয়েছে? না।
বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, সেটা ডিপিডিসি বলেন, ওয়াসা বলেন, পুলিশ প্রশাসন বলেন, কোর্ট বলেন, সচিবালয় বলেন, প্রতিটা ক্ষেত্রে আছে। সংস্কৃতি অঙ্গন বলেন। এটা এমন না যে সুপার হিরো উড়ে চলে গেছে, ফ্যাসিবাদ বিদায় হয়ে গেছে, বিষয়টা তা কিন্তু না। এবং এই ফ্যাসিবাদটা কিন্তু একদিনে হয় না। আপনি যদি আমাদের এই কালচার সেক্টরে একই জিনিস কিন্তু হচ্ছে, এই যে স্বঘোষিত 1 নাম্বার হিরো, আমার বলতে কোনো দ্বিধা নাই, আমি কেয়ার করি না। স্বঘোষিত 1 নাম্বার হিরো কে বলেছে? আপনি আজ পর্যন্ত শুনবেন যে বাংলা সিনেমা নাটকে এই যে নায়ক রাজ্জাক, এটা কি স্বঘোষিত ছিল? বিউটি কুইন শাবানা স্বঘোষিত ছিল? যতগুলা সেলিব্রিটি, এরা কখনো তারা নিজেদের ট্যাগ নিজে দিয়েছে? অডিয়েন্স দিয়েছে। জনপ্রিয়তার তুঙ্গে গিয়েছে, জনগণ ট্যাগ দিয়েছে। আর এখন কি হচ্ছে? আমি তো মনে করি বাংলাদেশে আরেকটা ফ্যাসিবাদ হিরো বাংলাদেশে, যেটাকে আমরা সবাই বলি যে স্বঘোষিত হিরো। আপনি বলেন একটা সিনেমার বাজেটে যদি একটা হিরো 1 থেকে 1.25 কোটি টাকা নেয়, তাহলে আপনি বলেন এই ইন্ডাস্ট্রি কিভাবে দাঁড়াবে? একটা সিনেমা, একটা কন্টেন্ট কি শুধু একটা হিরোকে নিয়ে হয়? এখানে কোথায় ক্যারেক্টার আর্টিস্ট, এখানে কোথায় সেকেন্ড হিরো, এখানে কোথায় হিরোইন, কোথায় আরো অনেক কিছু প্রোডাকশন। আপনাকে প্রডিউসারকে যদি চিন্তা করতে হয় আমি এই নায়ককেই দিতে হবে আমি 1.5 কোটি টাকা, তাহলে আপনার নিজের টাকা কখন ফিরবে? হল মালিকের টাকা কখন ফিরবে? অন্য আর্টিস্টে কখন দাঁড়াবে? তার মানে কি সিস্টেমগুলোকে সবখানে রয়ে গেছে। এবং আপনি আরো দুঃখজনক যে এই 1 বছর হয়েছে, জুলাই নিয়ে একটা কন্টেন্ট হয়েছে হয়নি, একটা মিউজিক ভিডিও হয়েছে, একটা, যদিও আমি জানি যে আমাদের হাদি ভাই মাহবুব রশিদ বান্না ভাই একটা করে, শুধু একটা, এটা তাও শুধু একমাত্র হাদি ভাইয়ের ক্রেডিট। আপনি আমাকে দেন এতগুলা প্রোডাকশন হাউস, এতগুলা ডিরেক্টর, আজ পর্যন্ত কোন একটা সিরিজ হয়েছে? আমরা শুনছি কাজ হচ্ছে, অনেক প্রজেক্ট হচ্ছে সারা বাংলাদেশে, অনেক প্রজেক্ট, এই যে ড্রোন শো হচ্ছে, এই যে জেলা হচ্ছে, আমরা বুঝতে পারছি স্তম্ভ দাঁড় করানো হয়েছে, এই এভিডেন্সগুলো কোথায় থাকবে? সিনেমা থেকে যায়, নাটক থেকে যায়, পরবর্তী প্রজন্ম আজ থেকে 20 বছর পর যদি আপনি জুলাই কিনে কোনো এভিডেন্স হিসেবে, দলিল হিসেবে আপনি যদি রাখতে চান, কি আছে আপনার? একটা নাটক আছে। এই যে এত শত ডিজাইনার, আমরা এখন বলি যে আমাদের বৈশাখে এই থিমে কাপড় হবে, পহেলা ফাল্গুনে এই থিমে, কই একটা ডিজাইনার জুলাই নিয়ে একটা পাঞ্জাবি করেছে, একটা শাড়ি করেছে? তাহলে আপনি দেশকে ভালোবাসেন, কৃষ্টি ভালোবাসেন, সংস্কৃতি ভালোবাসেন, আপনি আপনার দেশের টাঙ্গাইলের শাড়িকে ভালোবাসেন, পাঞ্জাবিকে ভালোবাসেন। এই বিগত 1 বছর পহেলা ফাল্গুন গেছে, বিশ্ব ভালোবাসা দিবস গেছে, সবকিছু গেছে, কোন জায়গায় জুলাই এসছে? সংস্কৃতি বলেন আপনি, দেশপ্রেম কোথায়? আপনি জুলাইকে ধারণ কোত্থেকে করবেন? আমি টকশোতে একদিন আসবো, আমি কি 30 দিন টকশোতে আসবো? আমরা এখনো অনেক সংস্কৃতি কর্মীকে দেখি যে যারা বিগত সরকারের পক্ষে, এখনো তারা অনেক অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলছেন এবং তারা মানে অবস্থানে অবস্থান করছেন এবং এটা কোনোভাবেই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না। এবং আমি হাদিবের কাছে প্রশ্নটা করতে চাইবো যে এই যে অনেকেই, এদের মধ্যে অনেকেই আবার বলছেন যে এই যে আপনারা বলছেন মুজিববাদ আমরা চাই না, বা এই যে আসলে এটার মানে কি? তারা কি আসলে বুঝেও না বোঝার ভান করছেন, নাকি তারা আসলেই বোঝেন? আপনি কি একটু ব্যাখ্যা করবেন যে আসলে মুজিববাদ ভাই এটা হচ্ছে একদম সহজ ব্যাপার যদি বলি। দেখেন, এটা তো একটা, প্রথমত সংস্কৃতি কর্মী যাদের বলেছেন, এই আসাদ ভাইকে আপনি প্রশ্ন করেছিলেন না যে উনি রাজনীতি করবে কিনা। বাংলাদেশের মানুষ দুটো জিনিস খুব, হাসিনার সবথেকে বড় সাফল্য ছিল এখানে একটা অ্যাপলিটিক্যাল জেনারেশন তৈরি করা। দেখেন, একটা হলো যেই নিজের দেশ নিয়ে ভাবে, তার বাজারে এখন খরচ বাড়লো কেন, তার শিক্ষা ব্যয় বাড়লো কেন, চিকিৎসা হচ্ছে না কেন, সবকিছুই পলিটিক্স। হ্যাঁ, আপনি যখন এই কথাটা একটা দলের ফ্রেমে নিয়ে বলেন তখন হয়ে যায় দলীয় রাজনীতি। তো আমরা অনেকেই দলীয় রাজনীতি করি না, আসাদ ভাই দলীয় রাজনীতি করেন না, আপনি করেন না, আমরা তো অবশ্যই রাজনীতি করি, আমরা দেশের রাজনীতি করি। মানে এই যে রাজনীতিক সচেতনতা, আমার বাজেট কেমন হচ্ছে, কারণ আমি ট্যাক্স পেয়ার, আমি দেশের মালিক, আমার টাকা কোথায় তুমি খরচ করবে, তোমার আমার বলবো না, তুমি আমার বলবো না, এই জিজ্ঞাসাই তো রাজনীতি। এর মানে সে না আমি খুব ভালো সংস্কৃতি কর্মী, আমি রাজনীতি বুঝি না, অথচ তারা বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও দিয়ে বোঝে সংস্কৃতির নামে। তারা মুজিববাদ বোঝে না, সেটা কি আসলে? তো এই মুজিববাদের ব্যাপারটা কি দেখেন, তারা মুজিববাদ বোঝে না, তারা মুজিব বন্দনা বোঝে না। মুজিববাদ মানে হলো একদম সহজ যেটা বলি, এখানে তো একাডেমিক কথা বলে লাভ নাই, মুক্তিযুদ্ধে প্রাণ দিল হাজার হাজার অগণিত মানুষ, কিন্তু মুক্তিযুদ্ধের হিরো হলেন একমাত্র একজন। ঠিক একজন ব্যক্তির নাম দিয়ে আপনি যত অপরাধ করবেন, হত্যা করবেন, গুম করবেন, খুন করবেন, আয়নাঘর করবেন, ধর্ষণ করবেন, কিন্তু আপনার বাসার সামনে একটা ব্যক্তির নাম ছবি লাগিয়ে রাখবেন, এবং এই ছবিটা যদি আপনার সামনে থাকে, তারপর সমস্ত শয়তানি ফেরেশতায় রূপান্তরিত হয়ে যাবে, আপনার কোনো বিচার হবে না। এই যে সিম্বলটা, এই সিম্বলটাই বাংলাদেশের মুজিববাদ। এখন এটা যদি মুজিব না হয়ে এটা জিয়াউর রহমানের নামে প্র্যাকটিসটা হতো, তাহলে জিয়াবাদ হয়ে যেত। এর মানে হলো ব্যক্তির যে এখানে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদকে আমরা মুজিববাদ বলি। মানে আপনি যত বদমাইশি করবেন সবকিছুকে একটা ফ্রেম দিয়ে পবিত্র করে ফেলবেন। জি জি জি, আমরা একেবারে আসাদুর কাছে ছোট্ট করে জানতে চাই আসলে এই যে এই রাজনৈতিক বা এই যে এই সংস্কৃতি থেকে উত্তরণের আসলে পথটাকে আপনি একেবারে ছোট্ট করে বলেন। উত্তরণের পথ আমি আসলে
সত্যি কথা বলতে আপনি যদি নিজেকে বিক্রি করে ফেলেন, আমরা সবসময় বলি যে শিল্পীরা সেন্সিটিভ হয়, সংবেদনশীল হয়। আপনি দেখেন ৭১ পরবর্তী যে এই যে আমাদের সোকল সেলিব্রিটিরা যারা মিডিয়াতে রুল করেছে, তারা এই নাটক সিনেমা সব কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রিক, এটা আমরাও জানি, আপনারা সবাই জানেন। আমার কোনো দুঃখ নেই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু আপনি অন্ধ হয়ে গেলে তো হবে না। আপনি আপনার একটা সফট কর্নার, একটা আদর্শবাদ থাকতেই পারে, কিন্তু দিন শেষে আপনি আপনার দেশ বিক্রি করবেন জনপ্রিয়তা নিয়ে, এটা তো এক ধরনের দেশদ্রোহিতা। জি, আমরা অত্যন্ত দুঃখিত যে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমাদের সময় একেবারে স্বল্পতার কারণে। নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার কথা হবে। আপনারা ভালো থাকবেন এবং এনটিভিকে সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মতো এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।